প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। এই মাঝরাত্রিরে বসে আমাকে যারা দেখছেন এই সময়, আজকে এমন এক যুবকের কথা বলবো। আমি বলবো যে এই শহরে বা এই দেশে নিজে গান লিখে, মিউজিক প্রডিউস করে, গান গেয়ে, ঠিক টোটাল কম্বাইন্ড একটা প্যাকেজ আর্টিস্ট বাংলাদেশে খুব কম। এবং আমি তাদের পলিমেদ বলি। ইনফ্যাক্ট তারা খুবই সৌভাগ্যবান এবং সবচেয়ে মেধাবী জায়গায় অবস্থান করে আমাদের জায়গায়। এবং সেই ছেলেটি সম্প্রতি লাপাত্তা হয়েছেন। যা গুজবে কান দেবেন না, আমার সাথে রয়েছেন জয় সারিয়ার। ওয়েলকাম টু মাই শো। কেমন আছেন ভাই? খুব ভালো। এবং অনেক দিন ধরে প্ল্যান ছিল জয়ের সাথে একটা শো করব, জয়কে নিয়ে জয়ের গান শুনবো ফাইনালি। এবং লাপাত্তা হওয়ার কারণটা কি, একটু চমৎকার লাগলো গিফটটা পেয়ে। আজকে মেবি এটা লঞ্চ, আজকে লঞ্চ হয়েছে। একটু দেখাই ক্লোজলি। দিস লাপাত্তা। এবং এই বায়বীয় যুগেও যে একটা অ্যালবাম গিফট পাওয়া যায় এবং অ্যালবামের রিলিজ হয় আজব রেকর্ডস প্রকাশনা। সো এটার একটু গল্প শুনতে চাই। শুরুতে এখানে 8টা ট্র্যাক রয়েছে। এটা আমার চতুর্থ একক। আমার লাস্ট অ্যালবাম এসেছিল ঠিক এভাবে 2014 সালের 25 ডিসেম্বর, সঞ্জীব দার জন্মদিনে, দাদাকে উৎসর্গ করে। সো প্রায় 5 বছর পরে এটা রিলিজ করেছে আমার রেকর্ড লেভেল আজব রেকর্ডস। আর লঞ্চিং কনসার্ট হচ্ছে টিএসসিতে। আমি ঢাকা ইউনিভার্সিটির ছেলে, আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি, তাই আমার একটা খুব কি বলবো আবেগের জায়গা। তো সেখানে আমার সত্যি বলছি অ্যালবাম থেকে শুরু করে আমি সবসময় অ্যালবাম রিলিজের সময় ক্যাম্পাসে একটা কনসার্ট করেছি। তো সেটা বজায় রাখার ইচ্ছে ছিল। সেই জায়গা থেকে আজকে একটা কনসার্ট হয়েছে টিএসসির গেমস রুমে। আমরা সুইমিং পুলের পাশে করার কথা, যেহেতু ওয়েদার ভালো না তাই গেমস রুমে করেছি। ক্যাম্পাসের কিছু ব্যান্ড ওখানে পারফর্ম করেছে। কলকাতা থেকে একটা ব্যান্ড এসেছিল, দি মিলিপুটস, আমার খুব আদরের ছোটো ভাই বোন। ওরা এসে ঢাকায়, ওরা পারফর্ম করেছে, প্রায় 5টা ব্যান্ড পারফর্ম করেছে। এই তো। আর বায়ুভাবে অ্যালবাম পাওয়ার ব্যবস্থা তো আছেই, সব ওয়েব পোর্টালেই পাওয়া যাবে, সেটা দেশে বিদেশে, আইটিউনস, অ্যামাজন থেকে শুরু করে আমাদের দেশের যে মোবাইল প্ল্যাটফর্মগুলি আছে সব জায়গাতেই। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা আর্টিস্টের একটা অ্যালবাম, ওই যে কালেক্টরস প্যাক থাকে, এখনো হয় বাইরে। যারা পছন্দ করেন, যেমন আমি পার্সোনালি পছন্দ করি, আমি বাইরে গেলে আমার প্রিয় শিল্পীর সিডিটা কিনি। ইভেন বাইরে কিন্তু এখন এলপি হয় আবার, গত 5-7 বছর ধরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই কালচারটা অ্যাটলিস্ট কারো তো চেষ্টা করা উচিত। একদম। সো যেখানে অন্যান্য রেকর্ড লেভেল প্রায় ভুলে গিয়েছে ছাপা, এবং এটা সামনের অ্যালবামগুলোতে নিশ্চয়ই কন্টিনিউ করার প্ল্যান রয়েছে। আমি চেষ্টা করব, মানে যদি সেই সাপোর্টটা পাই। কারণ যেমন আমাদের দেশে এখন কিন্তু সিডি অ্যাপ্লিকেশন যেখানে হতো মূলত, সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। এটা ম্যানুয়ালি করা, দেন স্টিকার একদম আগের মতো স্টিকার ছেপে সেটা সিডির উপরে পেস্ট করা, যেটা লোকাল বলা হতো, ওটা এখন একমাত্র উপায়। তো যদি এই উপায়গুলি থাকে আমি করতে চাই। হতে পারে হয়তো পরে এলপি করব, কারণ এমন হতে পারে 3-4-5 বছর পর এলপিটা আরো বেশি ছড়িয়ে যাবে। কিন্তু আমি আসলে অ্যালবাম করতে চাই অবশ্যই। এবং এই যে ধরে নাড়াচাড়া দেখার একটা অন্যরকম অদ্ভুত আনন্দ। এবং এই যে লিরিক বুক, অনেকদিন আগে যেটা হতো যে অ্যালবামের ভিতরেও থাকতো, ক্যাসেটের ভিতরে লিরিক বুক থাকতো, ওটা একটা স্পেশাল ব্যাপার ছিল। সো লাপাত্তা গানটার মানে থিমটা কি এবং বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে জয় স্যার, আমরা জানি। এবং এটা কোন থিমে কি টাইপের? লাপাত্তা গানটা মূলত ভাইয়া, আমি তো এই শহরে বড় হয়েছি, আমি ঢাকাতেই আমার জন্ম, বেড়ে ওঠা। আমি আমার শৈশবে যেই শহরটাকে পেয়েছি, অনেক সবুজ ছিল, অনেক মানবিকতা ছিল, ভালোবাসা ছিল। আমি সেই শহরেই তো এখনো আছি, কিন্তু এই সব কিছুই এখন লাপাত্তা। সেই জায়গাটা থেকে এই অস্থির সময় একটা গান আছে লাপাত্তা নামে, এই লিরিক নিয়ে। যেমন একদম ছোট বাচ্চাদের কাঁধে অনেক ভারী বোঝা বই নিয়ে তারা যায়, তাদের সেই শৈশবটা নাই, আকাশ দেখার ব্যবস্থা নাই, বিল্ডিং এর ফাঁকে দেখা যায় না। তো এই ব্যাপারগুলি নিয়ে লিরিকটা। এবং আমার কাছে মনে হয়েছে আজকে যে সময় অ্যালবামটা বের হলো 2019 সালে, সার্বিকভাবেও অ্যাজ এ সং রাইটার, শিল্পী হিসেবে, যেমন আমার একটা ছোট বাচ্চা আছে, আমি ট্রমাটাইজড, মনে হয় যে মেয়ের গাটা কি গরম কিনা, মানে আমরা রাস্তায় বেরোলে শঙ্কায় থাকি, বা কখন পৌঁছতে পারবো, সবকিছু মিলে তো আসলে একটা খুব অস্থির সময়। তো সেই জায়গা থেকে শুধু গানটাই না, আমার কাছে মনে হয়েছে অ্যাজ আ সিঙ্গার সং রাইটার এই সময়ের ছবি আসলে এটা, আমি ফিল করি এটা। সেই জায়গা দুই লাইন গুনগুন করে শুনি। হেঁটে যাই সেই চেনা পথ ধরে, জানা শোনা প্রিয় অলি গলি জুড়ে। হেঁটে যাই সেই চেনা পথ ধরে, জানা শোনা প্রিয় অলি গলি জুড়ে।
তবু যেন কোথায় কি যেন নেই, স্বপ্ন ঘুড়িটা হঠাৎ ভোকাটটা, গান কবিতারা হারিয়েছে খেই, শহরটা থেকে জীবন লাপাত্তা। তো টোটাল অ্যালবামে পাওয়া যাবে। অ্যালবামটা কোথায় আসলে যারা কালেক্ট করতে চায়? অ্যালবামটা আজব রেকর্ডসের যে ফেসবুক পেজ আছে সেখানে অর্ডার করা যাবে, হোম ডেলিভারি হবে সারা দেশে। আর কিছু সিলেক্টিভ স্টোরসে হোপফুলি আগামী এক সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে, তবে এখন তো আসলে অনলাইনই বেটার, হোম ডেলিভারি একটু চলে খুব যাবে। জানতে ইচ্ছা করে যে আজব রেকর্ডসটা কিভাবে শুরু করা, ঠিক যে সময় সবাই আসলে অন্যকে দিয়ে মিউজিক ভিডিও বা সেল করার যে ব্যাপারটা, তখন নিজে ওন করার যে চিন্তা ভাবনা, এখন যেটা অনেকে ইউটিউবের মাধ্যমে নিজেরটা রাখতে চেষ্টা করছে, সেটা জয়সিয়ারা অনেক আগে ভেবেছে। আমার মূল কারণ, আমি 2013 সালের 13ই এপ্রিল শুরু করি আজব রেকর্ডস। আচ্ছা, আমি আমার সেকেন্ড সোলো অ্যালবাম করেছিলাম একটা কোম্পানিতে 2011 সালের নভেম্বরে। মাঝখানে 2012 সালে আমি একটা অ্যালবাম করি, আমি আর পারভেজ ভাই, দি ব্রাদারহুড প্রজেক্ট, 12-12-12-তে। সেটা আমরা শুধুমাত্র সিডি রাইটটা একটা কোম্পানি দিয়ে ডিজিটাল রাইটসে নিজেরা রেখেছিলাম। আচ্ছা, এবং 2012 এবং 13 এই 2 বছর আমি নিজে কোনোভাবে আমার অ্যালবাম করি নাই। আমি পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি, এবং ওই সময় আমার যেটা মনে হয়েছে, আমার অভিযোগ ছিল আমি যে কোম্পানিতে কাজ করতাম, আমার মনে হচ্ছে আমি আমার ন্যায্য টাকা পাই নাই, আমি মনে হচ্ছে আমার ন্যায্য হিসাব পাই নাই। আমি তখন সিঙ্গেল ছাড়তে চাইতাম শুধু অনলাইনে, সেটা কেউ রাজি হয় না। আমি ট্যুর করতে চাইতাম, আমি শুধু সিডি না, সাথে টি শার্ট, মগ, মানে যেগুলি মার্চেন্টাইজ হয় ইন্টারন্যাশনালি, সেগুলো করতে যেতাম। তো আমার যে আইডিয়াস ছিল সেটা কোনো কোম্পানি ইমপ্লিমেন্ট করতে রাজি ছিল না, এক। দ্বিতীয়ত, আমি যে কোম্পানিতে কাজ করতাম তাদের কাছ থেকে আমার মনে হতো যে আমাকে ঠকানো হচ্ছে, বা আমি আমার হিসাব পাচ্ছি না, আমার ন্যায্য বুঝে পাচ্ছি না। তো এই বিষয়টা আমি দেখেছি আমার মতন আমার বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবার মধ্যেই ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই গালিও দিচ্ছি কোম্পানিকে, আবার গিয়ে তার কাছে অ্যালবামও দিয়ে আসতেছি। আমরা খুব রয়্যালটি, আমরা খুব আমাদের কপিরাইট এগুলি নিয়ে খুব মুখে কথা বলতেছি, কিন্তু ক্যাশ একটা অ্যামাউন্ট হলে আমি আমার সন্তানকে বেচে দিচ্ছি। বলার সময় আমার সন্তান, আমার সবকিছু আমরা বলছি, কিন্তু ওই রিস্কটা নিয়ে, আমার গান বিক্রি হলে আমি টাকা পাবো, বিক্রি না হলে টাকা পাবো না, এটা কিন্তু একটা রিস্ক, এবং নিজের উপর ওই আত্মবিশ্বাস থাকার একটা বিষয় আছে, এবং রিস্ক নিতে পারার বিষয় আছে। আমিও তো গান বিক্রি করে দিলে সেফ শট, আমি একটা ক্যাশ টাকা পেয়ে যেতে পারি। আমার সব গান থেকে যে আমি টাকা তুলে আনতে পারি তা তো না। তো সেই সময় মনে হয়েছে এই অভিযোগও করব যাকে, আবার তাকেই তুলে দিব সন্তান, এটা আমার কাছে হিপোক্রেসি মনে হয়েছে। আমার মনে হচ্ছে ওয়াই নট, আমি নিজে চেষ্টা করে দেখি। আমি শিক্ষিত একটা ছেলে, আমার মধ্যে ওই এন্টারপ্রেনারশিপ বিষয়টা ছিল, আমার কাছে মনে হয়েছে লেটস হ্যাভ আ ট্রাই। যেহেতু এখানেও কিছু পাচ্ছি না, অ্যাটলিস্ট আমার সন্তান তো আমার থাকলো, ওই যে কপিরাইট, ওই যে কি বলে অধিকারের জায়গায় তার কোনো সমস্যা নেই। একদম। এখন বিক্রি হলে টাকা পাবো, না হলে পাবো না, আর নিজের একটা এক্সপিরিয়েন্স হলো সেই জায়গা থেকে। এই এক্সপেরিয়েন্স নিয়ে এই উদ্যোক্তা এবং হিসেবে, এই জন্য ভাই আমার রেকর্ড লেভেল নাম আজব রেকর্ডস, কারণ আমি একটা আজব ইন্ডাস্ট্রিতে বিলং করি। ওই সময় একটা আজব সিনারিও ছিল, কি দিব নাম, জি আজব একটা ইন্ডাস্ট্রি, এভাবে ভাবছিলাম। সো আদার কলিগসদের কেমন সাপোর্ট এসেছে? এটা ভাই পরে আস্তে আস্তে পেয়েছি। কিভাবে আমি বলি, আমি কিন্তু শুধু আমার অ্যালবাম করার জন্য, আমার কাজ করবার জন্য শুরু করেছিলাম। পরে যেটা হলো, এরকম আমার মতন ভাবে আরো ভাই বন্ধু যারা আছে, আচ্ছা আচ্ছা তারা অন্য জায়গায় না দিয়ে ঠিক আছে জয়ের কাছে দিই, আচ্ছা, ওইভাবে অন্যদের কন্টেন্ট পাওয়া শুরু করলাম। আর 2014 থেকে বেসিক্যালি আমি অন্যদের জন্য গান বানানো শুরু করি, অ্যাজ এ প্রডিউসার আমি কাজ করা শুরু করি। আমি 13 পর্যন্ত শুধুমাত্র আমার নিজের গান করতাম, আমি অন্যের গান গাইতামও না, আমার গান অন্য কাউকে দিয়ে গাওয়ানোর কথাও তখন ওভাবে ভাবি নাই। তো 14 থেকে যখন আমি অন্যদের জন্য গান বানানো শুরু করলাম, তখন আমি প্রডিউস করা শুরু করলাম, শুধু আমার গাওয়া গান না, আমার বানানো গান অন্য কেউ গাচ্ছে। এবং সেক্ষেত্রে আমি চেষ্টা করছি গত কয়েক বছরে, আমাদের সময় যে অভিযোগটা করেছে আমার জন্য যেটা করে না, আমি ভাই ওই যে অর্ধেক গ্লাস ভর্তি পছন্দ করি বলতে বা ভাবতে, আশাবাদী। আমি যেটা পাই নাই সেটা যাতে আমি আরেকজনকে করে দিতে পারি, তাইলেই তো আমি আসলে, মানে আমি যেটা শিখলাম সেটা তো লাভ হলো না আমি যদি তাই করে গেলাম। তো আজব রেকর্ডস গত 6 বছরে প্রচুর নতুন শিল্পীর কাজ করেছে, যারা এখন সফলও অনেক ক্ষেত্রে। তো এবং আমি খুব লাকি, আমাকে আমার যারা কলিগ, অনেক আমার সিনিয়ররা অনেকে আমাকে অনেক, আমি ওই আশীর্বাদ পেয়েছি। আমি সুবিধার গান করেছি, বিশ্বদার সাথে ডুয়েট অ্যালবাম করেছি, আবার একদম নতুন এখন অনেকে চেনে, ওদের প্রথম মৌলিক গান আমার প্রডিউস করা, কামরুজ্জামান রাব্বি। ওকে তখন ওর তখন ওই আমি তো ভালো না ভিডিও ভাইরাল হয় নাই, আমি আমার শোতে ওকে দেখে মনে হচ্ছে হি হ্যাজ দ্যাট ট্যালেন্ট। আমি বললাম তোমার নিজের গান আছে?
বাইরের ফোক না, বলে ভাই আছে। শুনলাম, আমি বললাম তুমি আমার স্টুডিওতে আসবা, তোমার গান আমি প্রডিউস করবো। তো এরকম টুম্পার প্রথম গান আমার প্রডিউস করা, মৌলিক গান, আচ্ছা, কভার সং না। সো এরকম বেশ কিছু ব্যান্ড আছে। কাভার সং এর কথা যেহেতু উঠলো, কাভার সং নিয়ে এখন নানান রকম তর্ক বিতর্ক চলছে, সেটা অনলাইনে হোক, ফেসবুকে হোক বা আড্ডায় হোক। কেউ কেউ বলছেন কাভার সং গাওয়াটা আসলে শিল্পীর জন্য অসম্মানের, কেউ কেউ বলছেন গাইলে সম্মান দিয়ে গাওয়া উচিত। কাভার সং কি গাইবে না একজন শিল্পী স্টেজে, নাকি আসলে ভাইয়া এটা একটা জয়সের থটস কি? মাত্রার বিষয় আছে। হ্যাঁ, আমরা সবাই তো অন্যের গান শুনে গানের প্রতি মুগ্ধ হয়ে দেন গান করি। হ্যাঁ। আমার প্রিয় শিল্পীর গান তুলে গেয়েই তো আমি শিল্পী হয়েছি, অবশ্যই। বা মিউজিক্যালি তো আমাদের এনরিচমেন্ট ঘটেই অন্যের বড় বড় শিল্পীদের গান শুনে। সবার শুরুটা এমনই হয়। হ্যাঁ, তো কাভার সং সবাই করবে। কাভার সং এমন না যে শুধু নতুন শিল্পীরা করে। কাভার সং এরিক ক্ল্যাপটন বব মার্লের কভার করে, এরিক ক্ল্যাপটন বব ডিলানের কভার করে। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমাদের যেটা হয়, আমাদের কিছু না পাওয়া আছে আর্টিস্টদের, স্পেশালি যারা গান বানায়। আমাদের এখানে আমি যেটা বলি, জুতা মেরে গরু দান। আপনি দেখবেন নাম বললো কিনা, নাম লিখলো কিনা, ছবি ছাপলো কিনা, এটা নিয়ে অনেক কথা হয়। এটা কিন্তু বাইরের দেশে কোনো ইস্যুই না। আপনি কোনো বড় আর্টিস্টের অ্যালবামে ছবি দেখবেন না লিরিসিস্ট বা কম্পোজারের। মাইকেল জ্যাকসন, ক্ল্যাপটন, নফলারেদের কারো যদি অন্য কেউ লেখে শুরু করে, কারো ছবি দেখছেন কখনো? এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ যিনি পিছনের লোক তিনি পিছনে থাকেন, কিন্তু তার অধিকারটা কেউ মেরে খেতে পারে না। আজকে যদি কেউ কভার করে মাইকেল জ্যাকসন কোনো গান, সেটা যার লেখা তার কাছে রয়্যালটি পৌঁছে যাবে, যার সুর রয়্যালটি পৌঁছে যাবে, মাইকেল জ্যাকসন গিয়েছেন তার রয়্যালটি পৌঁছে যাবে। আক্ষেপের জায়গাটা কোথায় আসলে এখানে? আমাদের এখানে দুটো জিনিস আছে। কভার সং সম্মান দেখিয়ে করা যেতেই পারে, আমার ভালো লাগার গান আমি করতেই পারি, করা উচিত। গান টিকে থাকে এভাবেই। গান, আমার গান যদি আমি মারা গেলে কেউ না গায় ভাইয়া, তাহলে আমার গানটা তো বেঁচে থাকবে না। একদম। এটা যেমন একটা জিনিস। সমস্যাটা তৈরি তখন আমাদের দেশে যেটা বেশি হচ্ছে বলেই কথা হচ্ছে, আপনার সৃষ্টিশীলতার দৈন্যতা থেকে যদি আপনি কভার সং করেন সেটা একটা জিনিস, আর ভালোবাসা শ্রদ্ধা থেকে যদি গান করেন সেটা আরেকটা জিনিস। এখন ধরেন আমি যে কোনো একটা শোতে গিয়ে 10টা লালনের গান গাইলে, সেটা গ্রামে হোক আর এমবেসিতে হোক, এটা তো শিওর শর্ট শো। মানে আপনি আসলে নিজের গান তৈরির সেই সাহসটা আপনার নাই, অথবা সেই রিস্কটা আপনি নিচ্ছেন না। কারেক্ট, সেটা তো অন্য জিনিস। কভার সং করাতে কোনো প্রবলেম নাই, কিন্তু একজন শিল্পীর আইডেন্টিটি তার নিজের গান। কভার সং সেই চেষ্টার ভিতরে আছে কিনা সেইটা বিষয়। ইভেন কভার সং করার যে প্রক্রিয়া আমাদের দেশে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাতেও আমার আপত্তি আছে। যেমন আমার কিছু কভার করার অভিজ্ঞতা আছে। আমি পারভেজ ভাই যে প্রজেক্টটা করি, ওখানে কভার সং বেশি করি ওই প্রজেক্টটা, যেহেতু আমরা আমাদের নিজেদের ক্যারিয়ারে নিজেদের গান নিয়ে কাজ করি। ওই প্রজেক্টে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে গান আছে সেগুলি আমাদের এখনকার ইন্টারপ্রিটেশন, যে ইন্টারপ্রিটেশন বিষয়টা। কভার কিন্তু ডিটো কপি করা ইজ নট কভার। কভার সং হচ্ছে, আপনি দেখেন বব ডিলানের নকিং অন দ্য হেভেন্স ডোর, আপনি জিএনআর এর ভার্সনটা শুনেন, একদম একদম অন্যরকম। কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কে কি বলবে ভেবে তো আপনি শিল্প করবেন না, একদম সেটাই সময় ডিসাইড করবে। তো কভার হলো, সেটা হওয়া উচিত যে শিল্পী কভার করছে তার একটা ট্রিবিউট, তার একটা ইন্টারপ্রিটেশন, যে আমি এই গানটাকে এভাবে দেখি। ওই ডিটো, ওই নোট টু নোট কপি করে বাজানো কভার তো ওই গানই আছে, ওই আর্টিস্টই আছে, তো ওই কোন মানে নেই। খুব দারুণ বললেন। এবং যেহেতু আমি আগে বলেছি যে জয়সারের নিজের গানে আমি নিজেও মুগ্ধ, আমরা সবাই মুগ্ধ। নতুন একটা গান আমরা ভিডিওটা দেখে তারপরে আলাপ আসি। জয়সারের নতুন একটা সিঙ্গেল দেখে আমরা বাকি আলাপটা ফিরবো। বরাবরের মতো মুগ্ধতা জয়সারের গানে আমরা স্বভাবতই, এবং গানের গল্প এবং গানের ভিডিওটি কোথায় কিভাবে করা হলো শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। সো আমি তো এমনই, হয়তো একটু অন্যরকম, আমি তো এমনই, নাম না জানা পাখির মতন। জয়সেরের গান শুনে আমরা দেখে আমরা বিরতি নিয়েছিলাম। বিরতির পর ফিরছি আবারও সেই গানটির গল্প, এবং এই যে অনেক কিছু আসলে অনুপ্রেরণা দেয় তরুণদের। এবং যেই কথাটি বলতে চাচ্ছিলাম, এই ভিডিওটি কোথায় করা এবং নিজের ভিডিওর খরচের যে ব্যাপারটা, অনেকেই আসলে এখন ইনবক্স করে, ইনফ্যাক্ট আমাদের গ্রুপেও জানতে চায় ইউনাইটেড, যে ভিডিও কিভাবে আমি ডিস্ট্রিবিউট করব। সো এই জায়গাটাই এখনকার যারা কাজ করছে নতুন, তাদের উদ্দেশ্যে জয়ের কি বলার আছে? দুটো প্রশ্ন এই গানটি সম্পর্কে এবং তরুণদের সম্পর্কে। এখন তো আসলে অনেক সুবিধা আছে। আগে একটা সময় যেটা ছিল, ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং সেটা স্পেশালাইজড রেকর্ড লেভেল ছাড়া সম্ভব ছিল না।
এখন তো আসলে নিজের ইউটিউব চ্যানেল, নিজে ফেসবুক এবং ইনস্টা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে গান বা যে কোনো আর্টওয়ার্ক ছড়ানোর একটা সুবিধা আছে, তাই সেই সুযোগটা ঠিকভাবে নেওয়া উচিত। আচ্ছা, আর আমার কাছে সবসময় গানটা আসলে শুনতে হবে, মানে গানটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। গান যদি শুনতে ভালো না হয়, সেটার কোটি টাকার ভিডিও বানায় কোনো লাভ নাই। ভিউ হয়তো বানানো যাবে বুস্ট করে, কিন্তু মানুষের মনে থাকবে না। আর ভিউ তো খারাপ জিনিসেরও হয়, হাস্যকর জিনিসেরও ভিউ অনেক বেশি হয়। হ্যাঁ, তো আলটিমেটলি একটা ভালো গানের ভিউ বেশি হলে ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু ভিউ বেশি হলেই সেটা ভালো গান সেটা তো না। তাই গানটা ভালো খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা আমার কাছে মনে হয় ভিজুয়ালটা গানটা যেটা ডিমান্ড করে সেইটার মতন একটা ভিজুয়াল হলেই এনাফ, এটা নিজের মতন করে। যেমন আমার এই ভিডিওটা আমার নিজের বানানো। আমি ঘুরতে গিয়েছিলাম বালিতে, গিলি আইল্যান্ড আছে, গিলি ত্রাওয়াঙ্গান, বালি থেকে 2 ঘন্টা শিপে করে যেতে হয়। আমরা স্কুলের 9 বন্ধু গিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, সেটা একদিন ভোরে অন্য বন্ধুরা ঘুমাচ্ছে, আমার এক বন্ধু যে কিনা মোটামুটি ছবি তুলতো এক সময়, তো এই ভিডিওতে যে শটগুলিতে আমি নাই ওই সবগুলি শট আমার নিজের নেয়া, আর আমি যে সব শটে আছি আচ্ছা, সেগুলি আমার বন্ধুর নেয়া। আহ, তো এবং এডিটটাও হয়েছে আমার আজব কারখানা, আমার প্রোডাকশন আছে। তো আলটিমেটলি এবং আমার কাছে কিছু ক্ষেত্রে মনে হয় যে নিজের কাজের এই ধরনের বিষয়গুলি নিজে সবচেয়ে ভালো পারা যায়। আমি তো জানি আমি কি ভাবছি, মানে আমি কি ভেবে গানটা বানিয়েছি, হয়তো এই সুবিধাটা আমাদের আছে। তা আমার মনে হয় না যে খুব মানে এখন ইন্ডিপেন্ডেন্টলি অনেক কাজ করা যায়। করার তো সুযোগ জয়, আছে। একটা দর্শক ফোন রয়েছে একজনের, নিয়ে আসি। প্রিয় দর্শক, কে বলছেন? আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জয় সারিয়ে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে এবং আপনার উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, ঘাটপাড় হাব্বেক, খলিবাপট্টি, চট্টগ্রাম থেকে বলছিলাম। কোনো প্রশ্ন রয়েছে? ধন্যবাদ। ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যে বিশেষ করে আপনার আমাদের পাশ্চাত্য সঙ্গীতকে আমরা প্রভাবিত না করে আমাদের দেশীয় সঙ্গীতটাকে কিভাবে উজ্জীবিত করা যায় এবং আরো আরো বড় সরে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এবং যারা ইয়াংরা আছে তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় এই সঙ্গীতের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চট্টগ্রাম থেকে ফোন করেছেন এবং আসলে বিশ্বায়ন পাশ্চাত্য আর প্রাচ্যের মধ্যে তফাৎ বা বিভেদ টেনে রাখার সময়টা শেষ হয়ে গেছে। আর আমি বাংলাদেশে জন্ম নেওয়া একটা ছেলে, বাংলাদেশে বড় হওয়া একটা ছেলে, আমি বাংলায় ভাবি এবং বাংলায় গান বানাই, গান গাই। তো আমি যে গানটা বানাই সেটা গিটার বাজিয়ে গাইলেই সেটা পাশ্চাত্য সঙ্গীত হয়ে যায় না, এর চেয়ে পিওর বাংলাদেশি গান হতে পারে না। এখন এটাও আপনাকে ভাবতে হবে, আমি ঢাকা শহরে জন্ম নেওয়া একটা ছেলে, এখানে বড় হয়েছি। আমি ফ্লাইওভার দেখছি এখন, সোডিয়াম লাইট দেখে বড় হয়েছি, জ্যাম, নাগরিক জীবন, আমার গানে তো এটাই আসবে। আমি তো শাহ আব্দুল করিমের মতো সুরমা নদীর তীরে আমার সময় কাটাই নাই। তাই উনি যেভাবে দেখেছেন সেটা যদি আমি এখন ওভাবে ভাবতে চাই সেটা ফেক হবে, এবং সেটা আলটিমেটলি আমি করতে পারবো না। আর আমি যেটা ভাবি, যেটা যেভাবে দেখি সেটা আমার গানে আসবে। আর ফোক তো আমাদের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, সেটা নিয়ে চর্চার তো সুযোগ আছেই। এখনকার আপনি যেটা বললেন, যদি বিশ্বের সাথে তাল মেলাতে চাই, কন্টেম্পোরারি মিউজিক অ্যারেঞ্জমেন্ট দিয়ে সে গানগুলিকে সারা বিশ্বের সাথে আমাদেরকে তাল মেলাতে হবে। যে জন্য স্প্যানিশ গান এখন অনেক বেশি ছড়িয়েছে, ইভেন কিছু ক্ষেত্রে অ্যারাবিক কিছু গান ছড়াচ্ছে, কারণ তারা সে কাজটা করতে পারছে। রিকি মার্টিন, জেনিফার লোপেজ কিন্তু টিপিক্যালি আমরা পাশ্চাত্য বলতে যেটা বুঝি সুবিধা পাওয়া যেই জনগোষ্ঠী, সেই আমেরিকান বা ব্রিটিশ নন। একদম। ছোট্ট একটা প্রশ্ন তাহলে অ্যাড করি। এই ক্ষেত্রে কি একটা রেকর্ড লেভেল লবি ম্যানেজমেন্ট একটা বড় মানে আমি বলবো যে বড় একটা বাধা কিনা, যে আমাদের সেই জায়গাটা যে আমরা আমাদের প্রপার প্রমোটার নাই। একদম আমাদেরকে আমি এখন অনেক কিছু নিজে করবার জায়গা আছে সারা পৃথিবীতে। বড় বড় মিউজিশিয়ান বলেন, ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস বলেন, তারা প্রডিউসার হিসেবে কাজ করেন, এটা যেমন ঠিক, কিন্তু বেসিক্যালি যারা প্রডিউস করেন বা প্রমোটার হিসেবে কাজ করেন তাদের কিন্তু একটা বিশাল ভূমিকা থাকে। বাংলাদেশে প্রপার আর্টিস্ট ম্যানেজমেন্টটা নাই। একদম। সো আর যেহেতু জয় বোন নিজে বললো যে যেহেতু শহর কংক্রিটে বেড়ে ওঠা, সো ভাবনাগুলো একটু আলাদা। প্রেমের ক্ষেত্রে ভাবনাটা এমন কেন, মানে একটু নেগেটিভ দিয়ে অ্যাপ্রোচ যে গানটি দিয়ে জয় আমার অনেক প্রেমের গান আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন নিশ্চয় জয় বারবার করতে হয়েছে, কেন 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 এরকম, কেন কেন দুঃখের গান, কেন এরকম?
এটা আমি জানি না, কারণ এটার নারী একটাই বিদ্বেষী না, বা প্রেম এটার বিদ্বেষী এটার এটার একটাই উত্তর হতে পারে, আমাদের দেশে এই পার্সেন্টেজটা বেশি, কারণ এই গানটা বেশি মানুষ পছন্দ করেছে। আমার খুব দারুণ প্রেমের গানও আছে, সেটা হচ্ছে এই গানটা কেন বেশি জনপ্রিয় সেটা তো শ্রোতাদের ভালো লাগার উপর নির্ভর করে। আচ্ছা কারণ আচ্ছা, আমি এই তো পার্সেন্টেজ এই ধরনের প্রেমিক পুরুষ বেশি। দুঃখের গান, শুধু প্রেমিক পুরুষ না, মানে এরকম মানে নারীও অনেক আছে যারা ওভাবে বলতে চায় এই গানটা যে শুধু ছেলেদের জন্য তা না। আমি ছেলে তাই ছেলের ভয়েসে শোনা যায়, এটা এভাবে একটা মেয়েও ভাবতে পারে, কেন ভাবতে পারবে না যে আমি শুধু আমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এই ভাবনা তো ওই ওই ফারাক টানার জায়গা নাই, যেটা ছেলেরা খালি ভাববে, না মেয়েদেরও গান। এটাকে ব্রেকআপ সং বলা যায়? এটা একটা সময় সেভাবে আমার ভিউটা ছিল হচ্ছে ভাইয়া, যেটা আমি ওই ন্যাকা ন্যাকা প্রেমের গান আমার পছন্দ না, টু বি ফ্র্যাঙ্ক। এবং ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে প্রেমের একটা ব্যাপার আপনি দেখবেন, এটা এই গানটা ওই দৃশ্যকল্প নিয়ে করা। ভালোবাসাটা ভালোবাসার জায়গায় কিন্তু থাকতেই পারে, কিন্তু শুধু নরনারীর প্রেমের পূর্ণতাই কিন্তু আপনার জীবনের একমাত্র উপজীব্য না। বেঁচে থাকার অনেক কিছু আছে, গান আছে, প্রকৃতি আছে, জীবনে অন্যান্য ভালোবাসাগুলি আছে। ওই জায়গা থেকে এটা ব্রেকআপ সং, পাশাপাশি ইন্সপিরেশনাল সং। আমি এরকম আমার লাইফে অনেক গল্প আছে পার্সোনালি আমি ফেস করেছি, যারা এসে বলেছে তারা একটা খুব খারাপ সময়, অনেক খারাপ দিকে যেতে গিয়ে গান শুনে ফিরে এসছে। তো এই গানটা সেরকম একটা গান যে মানে ভালোবাসিনাটা ওভাবে বলা, ভালোবাসাটা ভালোবাসার জায়গায় থাক, কিন্তু নিজেকে ভালোবাসার গান বলে না, কারণ মানুষ তো অন্যকে ভালোবাসে, নিজেকে ভালোবাসার গান। এটা এই গানটা গুনগুন করতে শেষ করব, আরো কিছু প্রশ্ন রয়েছে। যেটা হচ্ছে সম্প্রতি বোধহয় 2-3 বছর আগেই যুক্তরাষ্ট্রে যাওয়া হয়েছিল এবং উদ্যোক্তা হিসেবে সেই জার্নিটা কেন এবং এক্সপেরিয়েন্সটা ছোট্ট করে যদি একটু। এটা স্টেট ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম, ওটা হচ্ছে প্রোফেলোস কংগ্রেস বলে। এখানে আমরা গিয়েছিলাম বিশ্বের 45টা দেশ থেকে 200 জন পার্টিসিপেন্টস। প্রথমে একটা 3 সপ্তাহের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম ছিল। আমার হোস্ট ছিল ওকলাহোমা ইউনিভার্সিটি। আমি গেছিলাম গেলর্ড কলেজ অফ ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে, এবং আমার প্লেসমেন্ট ছিল হচ্ছে একাডেমি অফ কন্টেম্পোরারি মিউজিক, এসিএম। পৃথিবীতে দুটো আছে, একটা আছে আপনার লিভারপুলে খুব সম্ভবত, মানে ইউকেতে, আরেকটা এসিএম আছে হচ্ছে ওকলাহোমায়। সো আমি লাকি ছিলাম, তাই আমি যেহেতু ওকলাহোমা ইউনিভার্সিটি আন্ডারে গিয়েছিলাম, আমি এসিএম এ 3 সপ্তাহের একটা এক্সচেঞ্জ, আমি আমার দেশের মিউজিক সং রাইটিং নিয়ে ওদেরকে বুঝিয়েছি, বলেছি। আবার ওদের ওখানে আমি র্যাপ মিউজিকের শুরু কিভাবে, বা ওদের ইন্ডাস্ট্রিটা কেমন, এই যে সিডি থেকে ডিজিটালাইজেশন, এই একটা এক্সপিরিয়েন্স ছিল। দেন আমরা 21টা স্টেটে আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে 45টা দেশের মানুষ, এই সবাই মিলে একটা কংগ্রেস ছিল হচ্ছে আপনার ওয়াশিংটন ডিসিতে 7 দিনের জন্য, প্রোফেলোস কংগ্রেস। ওখানে আমি আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিলাম, এবং আই ওয়াজ অনলি মিউজিক প্রডিউসার। ওখানে আরো অনেক পেশার লোক ছিল, আচ্ছা আচ্ছা, আমি একমাত্র মিউজিক প্রডিউসার ছিলাম। সো নাইস জার্নি। এটা নিয়ে একটা আলাদা আড্ডাই হতে পারে। ছোট্ট করে সঞ্জীবদার একটা স্মৃতি শুনে আমরা সত্যি বলছি গানটা গাইতে গাইতে শেষ করব। সঞ্জীব দাকে আমি প্রথম যখন চিনি, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি ভোরের কাগজে টুকটাক গিয়ে লিখতাম, কন্ট্রিবিউটিং করতাম। আচ্ছা, সাগর ভাইয়ের 2টা পাতা ছিল, অবসর আর জীবনযাপন। সঞ্জীব দা তখন ফিচার এডিটর, তো ওনার পর্যন্ত যাওয়া লাগতো না, বা ওনাকে ভয় পেতাম। তো সেই সময় প্রথম দেখা, তারপর দলছুট তো ভাবে 2000-এর দিকে যখন সেকেন্ড অ্যালবামটা আসলো, সরি, সেই সময় থেকে তো দলছুটের একটা বিশাল, এবং আমি প্রচন্ড পছন্দ করি প্রথম অ্যালবাম থেকে 97-এ যখন বের হয়। তো দাদাকে পছন্দ করি। আমার একটা স্মৃতি এখনো মনে আছে, আমি একটা ডিবেটিং সোসাইটি করতাম তখন, আমরা কলেজের সব কলেজ মিলে। আচ্ছা, সেই শোতে দলছুটকে নিয়ে গিয়েছিলাম, এবং আমাদের একটা স্পন্সর ছিল। ব্যাপারটা এরকম, স্পন্সর যে টাকাটা দিবে সেই টাকাটা দলছুটের রেমুনারেশন, কারণ মূল খরচ ওটা ছিল, বড় ব্যান্ড একটা গিয়েছে। সো আমাদেরকে স্পন্সর ঘুরাচ্ছে, আমরা টাকা দিতে পারছি না। ইউজুয়ালি কি হবে, আমাদের সাথে আর্টিস্টের ডিল হয়েছে, আর্টিস্ট তো আমার কাছে টাকা দেবে, স্পন্সরের কাছে যাবে না। আমার এখনো মনে আছে, আমার তখন এই মানে ইনকোর্স পরীক্ষা হয় না কলেজের, আমার আগের দিন পরীক্ষা ছিল, দাদা শুনছেন যে পরীক্ষা ছিল, পরীক্ষার সময় ওখানে দৌড়াদৌড়ি করছি, ওরা টাকা দিচ্ছে না, ঘুরাচ্ছে। আমার মনে আছে দাদা ডিরেক্ট ফোন করে ওদেরকে ঝাড়ি দিছিল। আচ্ছা আচ্ছা, যে এই বাচ্চা ছেলেগুলা, ওরা এত কষ্ট করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, আর আপনারা ওদেরকে ঘুরাচ্ছেন পরীক্ষার মধ্যে। সো ওইটা হচ্ছে আমার একটা শুরুর দিকের স্মৃতি, যে শিল্পীদের যে প্রফেশনালিজম বলি, প্রফেশনালিজম তো থাকবেই, কিন্তু মানুষ হিসেবে যে জায়গাটা, কার সাথে কি ব্যবহার বা আচার আচরণ করাটা আপন, এই যে আমরা কলেজে পড়া বাচ্চা ছেলে, তো এই জিনিসগুলি তো শেখার ছিলই, এবং ওই সময়গুলো খুবই পড়ে, নাও ভাবতে পারতাম। এবং আমি এবং তারপর যে বাপ্পা ভাইয়ের স্টুডিওতে, বা ওই যে আমি ওখানে সবচেয়ে ছোট ছিলাম, তো আমি সবসময় প্রিভিলেজ ছিলাম, জয় সবচেয়ে ছোট আদর।
তো দাদার সাথে এরকম বেশ কিছু স্মৃতি তো আছেই। আমার একটা শোরুম ছিল স্বপ্নবাজ টি শার্টের আজিজ মার্কেটে, ওটার লঞ্চিং এ দাদা করেছিলেন। সো এরকম টুকটাক বেশ লটস অফ মেমোরি। এবং আমরা শো শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু সময় বলছে এটা খুবই মানে আমার মন খারাপের সময় যে শোটা শেষ করতে হয়, এবং যেটা কথা ছিল সত্যি বলছি গানটা দিয়ে। তার আগে দর্শক বিদায় নিয়ে প্রিয় দর্শক, লাপাত্তা যুবক জয়সারের সাথে কথা বললাম। এত এত গল্প যিনি নিজে লেখেন, শুট করেন, নিজে প্রডিউস করেন। সো অনেক গল্পের পরিধিটা অনেক ছোট্ট পরিসরে। আমরা এটাই বলতে চাইলাম যে বাংলা গানের সাথে থাকতে হবে। টকশোতে কথা বলাটাই আসলে দেশপ্রেম না, বাংলা গান কিনে শোনানো, কিনে গিফট করা, বাংলা চলচ্চিত্র, বাংলা নাটকের সাথে থাকা এবং তা নিয়ে কথা বলা, সেই প্রত্যাশা রাখছি। সত্যি বলছি দিয়ে আজকে শেষ করছি। তানভীর ভাইকে ধন্যবাদ, এটিএনকে ধন্যবাদ, এবং যারা দেখছেন প্লিজ ভালো বাংলা গানের সাথে থাকবেন।